আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের আর্থিক অবস্থা বিবরণে যে তিনটা স্টেপ আছে, যেমন বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আর হচ্ছে কি আর্থিক অবস্থা বিবরণী, এটার যে তিনটার যে ফরম্যাট, সেটার ফার্স্ট ফরম্যাটটা নিয়ে আমি কাজ করব। মানে স্ট্রাকচারটা নিয়ে, বিশদ আয় বিবরণীর স্ট্রাকচারটা নিয়ে কাজ করব। আমি চেষ্টা করেছি বিশদ আয় বিবরণের স্ট্রাকচারটার মধ্যে সব ধরনের এন্ট্রি রাখার, যেন কোনোটা মিস না যায়, যাতে তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারো যে বিশদ আয় বিবরণীতে কোন কোন এন্ট্রি গুলো বসবে। তাই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, অবশ্যই এই ছকগুলো অঙ্ক করার আগে ফার্স্টে নিজেদের খাতায় লিখে রাখবে এবং আগে মেমোরাইজ করবে। যত ভালো মেমোরাইজ করবে তত বেশি কি করতে পারবে, অঙ্ক সলভ করতে পারবে। তো এটা খুবই একটা ইনফরমেটিভ একটা ক্লাস। আমি এই ক্লাসগুলোকে তিনটা ক্লাসে ভাগ করে করাবো তোমাদের। তো কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাওয়া যাক। এখন দেখো, আমার যেহেতু স্পেস কম, তাই আমি এখানে ছোট্ট স্পেস করে একটা লেখা লিখেছি। বিশদ বিবরণী করতে গেলে আমাদের কিছু ধাপ অতিক্রম করে যে নিট মুনাফার পৌঁছাতে হয়, কারণ বিশদ আয় বিবরণীর যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে নিট মুনাফা। আর এই নিট মুনাফাটাকে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে নিয়ে যাব এবং পরবর্তীতে আর্থিক অবস্থা বিবরণীতে নিয়ে যাব। ঠিক আছে? তো বিশদ আয় বিবরণী করতে গেলে আমার প্রথম ধাপটা হচ্ছে মোট মুনাফা। আমাদের মোট মুনাফা বের করতে হবে। মোট মুনাফা পেয়ে যাওয়ার পরে আমাদের লাগবে পরিচালন মুনাফা। তারপরে আমরা এই 3 নাম্বার ধাপে গিয়ে নিট মুনাফা পাবো। এখন চলো দেরি না করে চারটাতে আমরা ফলো করি, কারণ চারটা বুঝতে পারলেই তোমাদের এই যে এই স্টেজ গুলো, এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, আমি এখানে কি লিখেছি, এবিসি এন্টারপ্রাইজ বিশদ আয় বিবরণী 2025 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। আমি আরেকটা জিনিস বলতে চাই তোমাদের, এই যে আমি ছকটা করার আগে ওপরে যে এই প্যাটার্নটা ফলো করেছি, ফার্স্টে কোম্পানির নাম, দেন যেটার অঙ্ক করতেছি সেই জিনিসটার টাইটেল, দেন প্রশ্নে দেওয়া তোমার যে সাল আর তারিখটা দেওয়া থাকে সেটা, এই তিনটা জিনিস লিখে দেন আমাদের আর্থিক অবস্থা বিবরণী যে কোনো অঙ্ক শুরু করতে হবে। তোমরা যদি এই জিনিসটা ফলো না করো তাহলে কিন্তু বোর্ডে তোমাদের মার্ক কাটবে, আমি বলে দিচ্ছি সিরিয়াসলি, এখানে বোর্ডে মার্ক কাটবে। তাই এই যে ছোট ছোট বিষয়গুলা, এগুলো অবশ্যই মাথায় রেখে অঙ্কগুলো স্টার্ট করবে করা। ঠিক আছে? এখন দেখো, আমি বিবরণ টাকা 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 তিনটা টাকার ঘর রেখেছি, কারণ আমাদের এই কলাম গুলাতে অনেক কাজ আছে। দেখো, এই ভিতরের কলাম গুলোকে আমরা কি বলি, ইনার কলাম। আর ফলাফল যখন বাইরে নিয়ে আসি, এগুলো হচ্ছে আমাদের আউটার কলাম। ঠিক আছে? এখন দেখো, ফার্স্টে আমরা কি লিখেছি, বিক্রয়। বিক্রয়টা রেওয়া মিলে দেওয়া থাকবে। ঠিক আছে? বিক্রয় আমি সেকেন্ড আউটার কলামে ইনার কলামে লিখলাম। তারপর দেখো, সেখান থেকে আমি বাদ দিয়েছি বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। বিক্রয় ফেরত যা, আন্তঃফেরতও তাই। যখন প্রশ্ন একটু কঠিন বা ঘুরিয়ে পিছিয়ে আসবে, তখন বিক্রয় ফেরতের জায়গায় আন্তঃফেরত লিখে দিতে পারে। তাই এই যে এক একটা নাম, যেমন বিক্রয় ফেরত, আন্তঃফেরত, ক্রয় ফেরত, বহি ফেরত, ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই তোমরা কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেবে। পরীক্ষার হলে এই টাইপের কনফিউশন মানে নিয়ে ম্যাথ করা যাবেই না। ওকে? তাই আমি এখানে বিক্রয় ফেরত অবলিক দিয়ে লিখেছি আন্তঃফেরত, যেন তোমাদের মেমোরাইজ করতেও সুবিধা হয়। এটা বাদ যাবে বিক্রয় থেকে। তারপর আমরা সকল ধরনের বিক্রয় বার্তা এখানে বাদ দিব। তারপর এই যে দেখো, যোগ করব অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয়। এই অলিখিত বিক্রয় বা ধারের বিক্রয়, এটা তোমার সমন্বয় থাকতে পারে। ঠিক আছে? তো ওখান থেকে তুমি এখানে নিয়ে আসবে। তারপর দেখো, প্লাস মাইনাস করার পর যে ফলাফলটা আমি আউটার কলামে নিয়ে গিয়েছি, সেটার নামই হচ্ছে কি, নেট বিক্রয়। এখন দেখো, সেখান থেকে আমি দিব বাদ বিকৃত পণ্যের ব্যয়। দেখো, বিকৃত পণ্যের ব্যয় বাদ করতে গেলে কিছু স্টেপ আছে। স্টেপটা হচ্ছে মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য থেকে নেট ক্রয়, তারপরে বা সমাপনী মজুত পণ্য, এই টোটাল জিনিসটা হচ্ছে কি বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত। আমি তোমাদের আরেকটা মানে কুইকলি একটা ইনফরমেশন দিয়ে দিই। অনেক সময় পরীক্ষায় আসতে পারে ক নাম্বারে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো। ঠিক আছে? এখন তোমরা চিন্তা করবা যে বিকৃত পণ্যের ব্যয় আবার কিভাবে নির্ণয় করে। দেখো, এই যে বিকৃত পণ্যের ব্যয় ফরম্যাটটা কিন্তু এটাই, এই পুরোটাই, এই যে সমাপনী মজুত পণ্য পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ, এই পুরাটাই কিন্তু বিকৃত পণ্যের ব্যয়। তাই এই ছোট একটা ফরম্যাট ফলো করে কিন্তু আমি 2 নাম্বারের অ্যান্সার কি করে ফেলতে পারবো। ঠিক আছে?
তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয়তে কি কি আছে? প্রারম্ভিক মজুত পণ্য যেটা রাওয়া মিলে থাকবে, ক্রয় রাওয়া মিলে থাকবে, সেখান থেকে সেম ভাবে বিক্রয়তে যা যা বাদ দিয়েছি ক্রয়তেও আমি তাই বাদ দিব। ক্রয় ফেরত বাদ দিব। ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত, মাস্ট ইম্পর্টেন্ট। বাদ বিক্রয় বার্তা, বাদ বিনামূল্যে পণ্য বিতরণ, এই বিনামূল্যে পণ্য বিতরণটাও বাদ দিব, এটা কিন্তু সমন্বয়তে থাকবে। তারপর যোগ করব হচ্ছে অলিখিত ক্রয় বা ধারে ক্রয়, এটাও আমার সমন্বয় থাকবে। দেন প্লাস মাইনাস করে আমি যে ফলাফলটা পাবো সেটা আমার কি হবে? নিট ক্রয়। এখন দেখো আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, এটা আমরা লিখলাম মজুরি। এখন দেখা যায় আমদানি শুল্ক বা শুল্ক, দেখো আমদানি শুল্ক বা শুধু শুল্ক লেখা থাকলেও সেটা বিক্রিত পণ্যের ব্যয়তেই আসবে, আর রপ্তানি শুল্কটা তোমার সবসময় পরিচালন ব্যয়তে যায়, ঠিক আছে। এখন দেখো মজুরি আমি লিখেছি এত টাকা, মানে একটা ক্রস মার্ক দিয়ে লিখি। এখন যদি সমন্বয় বলা হয় যে বকেয়া মজুরি আছে 2,000 টাকা, তাহলে কিন্তু এই মজুরির সাথে কিন্তু এই কলামটাতে তখন আমরা লিখে নিব, এই ফার্স্ট ইনার কলামটাতে লিখে নিচে লিখবো যোগ বকেয়া 2,000 টাকা, আউটার কলামে আবার এই ফলাফলটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। যখন অঙ্ক করতে যাব তখন আমরা এই জিনিসগুলো ধরতে পারবো। সো সিম্পল এগুলা, সো এগুলো টেনশনের কোনো কারণ নেই। ডক চার্জ, বন্দর চার্জ এখানে আসবে, জাহাজ ভাড়া এখানে আসবে। এখন সবকিছু যোগ করে আমি একটা যোগফল নামাবো এখানে, ঠিক আছে। নামানোর পরে আমি বাদ সমাপনী মজুত পণ্য, যেটা আমার দেওয়া মিলে সরি যেটা আমার সমন্বয় দেওয়া থাকবে, সমাপনী মজুত পণ্য বাদ দিলাম। বাদ দেওয়ার পর এই যে নিট বিক্রয়, এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটার নাম কিন্তু কি? এই যেটাই বিক্রিত পণ্যের ব্যয়। এই অ্যামাউন্টটা যখন আমি বিয়োগ করব, ঠিক আছে, বাদ দিব, অবশ্যই ব্র্যাকেটের ভিতরে রাখবো এটা। বাদ দেওয়ার পর যে ফলাফলটা পাই সেটাই হচ্ছে আমাদের মোট মুনাফা। তার মানে বিশদ বিবরণী বের করতে যে মোট মুনাফা প্রথম ধাপে প্রয়োজন হয়, আমরা প্রথম ধাপটা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি, মানে পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যাব 2 নাম্বার ধাপে, পরিচালন মুনাফাতে, ঠিক আছে। পরিচালন মুনাফা বের করার জন্য আমার লিখতে হবে ফার্স্টে বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়তে এখন কি থাকবে? পরিচালন ব্যয়, দেখো পরিচালন ব্যয় হচ্ছে একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে প্রশাসনিক খরচগুলা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমার পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়তে আমার ফার্স্টে এমপ্লয়ীদের বেতন থাকবে, বেতন, আমার প্রতিষ্ঠানের ভাড়া, আমার দালানে আছি সেটার মেরামত খরচ, মণিহারি বা সাধারণ খরচ, সাধারণ খরচ যা মণিহারির কি ঠিক তাই, পয়েন্ট টু বি নোটেড। সেখান থেকে আমি দিব বাদ অব্যবহৃত মণিহারি, এটা আমি এখন এভাবে রেখে দিচ্ছি, কারণ এই অব্যবহৃত মণিহারি, তারপরে দেখো বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, এই রিলেটেড ক্লাস আমি একটা ছোট ক্লাস রাখবো তোমাদের জন্য, ওই ক্লাসটা আমি ক্লিয়ার করে দিব। এখন জাস্ট তোমরা নোট রাখার জন্য জিনিসটা মনে রাখো যে মণিহারি বা সাধারণ খরচ সেম কথা, এবং মণিহারির সাথে অলওয়েজ অব্যবহৃত মণিহারি আমরা কি করব? বাদ দিব, ঠিক আছে। আর এটা প্রশ্নে বলাই থাকবে, প্রশ্নে যখন বলা থাকবে তখন বাদ দিব, বাদ দিতে না বলা থাকলে দিব না, সিম্পল। বিজ্ঞাপন, দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, সেটা বিজ্ঞাপনের সাথে যোগ হবে, আর বাদ যাবে বিলম্বিত বিজ্ঞাপন, সেটাও প্রশ্নে বলা থাকবে যে বিজ্ঞাপন এত বছর বা এরকম বিলম্বিত বলা থাকবে, আমরা সেই অনুযায়ী অঙ্ক করব, ঠিক আছে। আমার যেহেতু স্পেস নেই তাই আমি এটা মুছে ফেলবো, আমি একটু স্ক্রিন থেকে সরে যাই, তোমরা কাইন্ডলি একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো যেন এটা খাতায় তুলতে তোমাদের জন্য ইজি হয়। আমি পরবর্তী পার্টগুলো নিয়ে আবার আসছি তোমাদের সাথে। ওকে, চলে আসলাম। বিজ্ঞাপনের পরে কোন কোন খরচগুলো আমাদের পরিচালন ব্যয়তে আছে? দেখো বিজ্ঞাপনের পরে আমাদের আছে বীমা প্রিমিয়াম বা বীমা খরচ, এটাও মিলে দেওয়া থাকবে। ভ্রমণ খরচ, অফিস খরচ, তারপর বই পরিবহন বা বিক্রয় পরিবহন। এখানে একটু থামি, দেখো ক্রয় পরিবহনটা আমরা কি করেছিলাম? ক্রয় পরিবহনটা আমরা বিক্রিত পণ্যের ব্যয়তে নিয়েছিলাম, তাই না? কিন্তু বিক্রয় পরিবহনটা কিন্তু আমরা নিট বিক্রয় নেইনি, কারণ বিক্রয় পরিবহনটা আমরা নিট বিক্রয় নিব না, বিক্রয় পরিবহনটা আমরা নিয়ে আসবো পরিচালন ব্যয়তে। বিক্রয় পরিবহন বা বই পরিবহন হচ্ছে কি এক ধরনের পরিচালন ব্যয়,
ওকে। দেন লিগ্যাল চার্জ, বার্তা প্রদান, মানে যত সকল প্রদান আছে, মানে যত সকল প্রদান, মানে যত সকল টাকা কোম্পানি পে করছে সবগুলোই আমার পরিচালন ব্যয়। কোম্পানি যেগুলো প্রতিনিয়ত কারখানা ভাড়া, কর্মচারীদের বেতন, মানে বার্তা প্রদান যা যা দিছে সবই কি আমার পরিচালন ব্যয় এক কথায়। তাহলে এই যে লিগ্যাল চার্জ, বার্তা প্রদান, প্যাকিং খরচ, ডাক ও তার, কমিশন প্রদান, ব্যাংকিং চার্জ, বিদ্যুৎ খরচ, এগুলো সবকিছুই কি আমার পরিচালন ব্যয়। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে বলতো কি, অনাদায় পাওনা পার্ট বা কুরিন পার্ট। আমার কিন্তু অলরেডি অনাদায় পাওনা আর কুরিন নিয়ে একটা ভিডিও আছে, আমি চাইবো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে, কারণ ওই ভিডিওটা দেখলেই এই যে ফরম্যাটটা আমি লিখছি, কেন লিখছি, কোন অ্যামাউন্ট কোথা থেকে আসছে, সবকিছুই ওই ভিডিওতে পাবা। তাই আমি এখন এই ভিডিওটা বড় করব না, তোমরা কষ্ট করে আমার ওই ভিডিওটা দেখে আসবে। আমি ওই ভিডিওটা লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো কাইন্ডলি তোমরা ওই ভিডিওটা দেখে দেন এটা সলভ করো, ঠিক আছে? তাহলে অনাদায়ী পাওনা জাস্ট আমি বলে দিচ্ছি, অনাদায়ী পাওনার সাথে আমার যোগ করতে হয় নতুন অনাদায়ী পাওনা, যোগ করতে হয় নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাদ দিতে হয় পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেন হিসাব নিকাশ করে আমি সেকেন্ড আউটার কলাম এটাকে নিয়ে যাব। ওকে, তারপর দেখো সকল স্থায়ী সম্পত্তির অপচয়, অপচয় গুলাও অবশ্যই পরিচালন ব্যয়তে আসবে। যন্ত্রপাতির অপচয়, আসবাবপত্রের অপচয়, যাই হোক না কেন। তারপর ইজারা সম্পত্তির অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন সমূহ আমার পরিচালন ব্যয়তে আসবে। আসার পর দেখো আমরা এই সব জিনিস যোগ করব, যোগ করার পর তোমার যেহেতু আমরা কি লিখছিলাম ফার্স্টে, বাদ পরিচালন ব্যয়, তাই না? তাই ওই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়টা যখন বাদ দিব, এই যে আমি বাদ দিছি তাই বিয়োগ দুটো ব্র্যাকেট দিয়ে দিছি, দেওয়ার পর আমরা পেয়ে গেলাম কি পরিচালন মুনাফা। দেখো আমরা সেকেন্ড ধাপটাও কিন্তু এখন পেয়ে গেলাম, পরিচালন মুনাফা। তার মানে আমরা মোট মুনাফাও পাইছি, পরিচালন মুনাফাটাও এখন পাইছি। এখন আমাদের বাকি আছে কি লাস্ট এন্ড ফাইনাল স্টেজ, নিট মুনাফা। তার জন্য আমার খুব বেশি কিছু না, সিম্পল যোগ করব অপরিচালন আয় আর বাদ দিব অপরিচালন ব্যয়, করলেই আমার নিট মুনাফা বের হয়ে যাবে। বাট তারপরও কি কি জিনিস আমার অপরিচালন আয়তে আসবে সেটা আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি। দেখো পরিচালন ব্যয়তে সবসময় খরচগুলা প্রদান, মানে প্রদান প্রদান জাতীয় যে ওয়ার্ড গুলা থাকবে সেগুলো সবকিছু পরিচালন ব্যয়তে আসবে। আর প্রাপ্তি নামে যত ওয়ার্ড আসবে, মানে যেগুলো তুমি পেয়েছো, যেগুলো তোমার আয় হয়েছে, যেগুলো তোমার কাছে আসছে, তো এগুলো সবকিছু কি হবে আমার পরিচালন আয় হবে। তো সহজ ভাষায় আমি কি শিখালাম, প্রদান বলতেই আমরা বুঝবো পরিচালন ব্যয়, প্রাপ্তি বলতেই আমরা বুঝবো অপরিচালন আয়। ক্লিয়ার? এই এতটুকু কথার মধ্যেই কিন্তু তোমাদের অনেক প্রবলেম সলভ, অনেক কনফিউশন সলভ হয়ে যাবে। দেখো বাট্টা প্রাপ্তি এত, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি বা উপভাড়া, তারপর সকল ধরনের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, তারপর স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যে মুনাফাটা পাও সেটাও, লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, এই সব কিছু কি অপরিচালন আয়। দেখো এখানে অনেক কিছু বেশি লিখেছি, বাট পরীক্ষায় কিন্তু এত কিছু থাকবে না, তাই ঘাবড়ানোর কিছু নাই। তো পরীক্ষাতে দুই একটা আইটেমই থাকবে, ঠিক আছে? তো এটা নিয়ে ঘাবড়ায় না, বাট এটা জেনে রাখলে ভালো, যে কোনো ধরো লভ্যাংশ প্রাপ্তি বা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফাটা কোথায় যাবে, এটা যদি আমি এখানে না দিই তুমি প্রশ্ন দিকে ভাবতে থাকবা, তাই এই জিনিসগুলো দেওয়া। ওকে, এটা আমি যোগ করে নিব, যোগ করে এই যে পরিচালন মুনাফার সাথে এই অপরিচালন এটা কি যোগ করে এই যে একটা অ্যামাউন্ট আমি এখানে বের করছি। ওকে, বাকি পোর্শনটা নিয়েও আমি এখন আসছি, কেমন? নবিশ সালামি মানে আমরা অপরিচালন আয়ের পরে আমাদের শুধু এই পোর্শনটাই বাকি আছে, তাই এটার মুছি নিয়ে আমি, ঠিক আছে, এই পোর্শনটুক এতটুকু হলেই আমরা নিট মুনাফা পেয়ে যাব। দেখো অপরিচালন আয় থেকে আমরা বাদ দিব শুধু এখন অপরিচালন ব্যয়। আয় যেহেতু সব প্রাপ্তি ছিল, ব্যয় তার মানে কি হবে, যেগুলো খরচ আমার সেগুলোই, তাহলে ঋণের সুদ এটা আমার একটা ব্যয়,
অপরিচালন ব্যয়, ব্যাংক জমাতিরিক্তের সুদ মানে ব্যাংক ওভারড্রাফট। দেখো ব্যাংক জমাতিরিক্তের কিন্তু ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, ঠিক আছে? তো এটাও আমার ব্যয়। মূলধনের সুদ এটাও আমার ব্যয়। এখানে যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফাটা আমার আয়, আর বিক্রয়জনিত ক্ষতিটা কি আমার ব্যয়। তারপর বিবিধ ক্ষতি এটাও আমার ব্যয়। এটা যেহেতু আমি বাদ দিব, তাই এই সবগুলো আইটেম যোগ করে আমি যা বিয়োগ ইনভার্টেড কম বাদ দিলাম, দেন আমি পেয়ে গেলাম আমার নিট মুনাফা। ফাইনাল ধাপে অবশেষে আমরা কি চলে আসলাম। এই ধাপগুলো প্রথমবার দেখতেছো তাই হতে পারে তোমাদের কঠিন মনে হতে পারে, কিন্তু যখন তুমি জিনিসটা মেমোরাইজ করে ফেলবা, অঙ্ক প্র্যাকটিস করবা, তখন তোমার কাছে এগুলো সব ইজি হয়ে যাবে। সো নিট মুনাফা বের করতে গেলে আমি লাস্ট আরেকটা শর্ট ব্রিফ দিয়ে দেই। সেটা হচ্ছে ফার্স্টে আমরা বের করবো মোট মুনাফা। মোট মুনাফা বের করতে আমাদের লাগে নিট বিক্রয় থেকে বিক্রিতের কোনো বাদ দেওয়ার পরে আমরা মোট মুনাফা পাই। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাই। পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় যোগ করব আর অপরিচালন ব্যয় বিয়োগ করব, করার ফলেই আমরা নিট মুনাফা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আগামী ক্লাসে আমি মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে আসব। এটা আমার স্ট্রাকচার 1 ক্লাস ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো এন্ড ক্লাসটা সবারই ভালো লেগেছে। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট বা আমার ভিডিওগুলো কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করবে। সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।